এখন সিট বেল্ট বেঁধে নিন, না হলে হাসতে হাসতে সিট থেকে পড়েও যেতে পারেন। আপনারা দেখছেন নাভিদ মাহবুবের স্ট্যান্ড আপ কমেডি। All right, welcome to Naveed Mahboob's show. Wow, what a fantastic audience. আমার তারটা কেমন লাগছে? সুন্দর হলুদ রঙের তার আমার প্যান্টের সাথে মিশানো। Pant? Oh, we have a lovely lady up here. Everybody ready to have some good time? Yeah. আমিও আপনাদের মধ্যে এক সময় ছাত্র ছিলাম আর কি। বুয়েটে পড়াশোনা করেছি। কি এখানে কি এটাও একটা ভাবের ব্যাপার, আমি বুয়েটে পড়াশোনা করেছি। অনেকে বলেন না যে ভাই এই যে ভাই আপনার প্যান্টটা ছিঁড়া। আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। তা আমি একটা ভাবলাম বুয়েটে পড়াশোনা করেছি। তো আমি যখন বুয়েটে পড়াশোনা করি আমি খেয়াল করলাম যে সাধারণ ইঞ্জিনিয়ার থেকে আমি দ্বিগুণ জ্ঞান অর্জন করে বের হয়েছি, কেননা সেশন জামের জন্য 4 বছরের কোর্স শেষ করতে 7 বছর লাগছে আমার, 7 years। এবং খেয়াল করলাম যে আমরা বাংলাদেশের ইঞ্জিনিয়ার, আমরা খুব ভালো ইঞ্জিনিয়ার, আমরা খুবই ভালো ইঞ্জিনিয়ার। দেখেন আমরা ঢাকা শহরে যে বিল্ডিংগুলি বানাই, মাল্টিপারপাস বিল্ডিং। এই বিল্ডিং আপনি থাকতে পারবেন, এটাকে প্রাইভেট ইউনিভার্সিটি বানাতে পারবেন, অফিস বানাতে পারবেন, হাসপাতাল বানাতে পারবেন, ব্যাংকের ব্রাঞ্চ বানাতে পারবেন, এমনকি এটাকে ইয়াবা কারখানা বানানো সম্ভব। আজকে যেই বেডরুমে বসে আরাম করে আপনারা টিভি দেখছেন, আগামীকালকে এই বেডরুমে স্বয়ং ভাইস চ্যান্সেলর অফিস হতে পারে, এবং তারপরের দিন এই বেডরুমই হতে পারে জটিল একটা ভ্যাসেক্টমি অপারেশন। তো দেখেন এই আমরা যে এত ইঞ্জিনিয়ারের বিল্ডিং বানাচ্ছি, ঢাকা শহরে খালি বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, একটা কংক্রিট জাঙ্গল। সেদিন আমার ছোট দুটো মেয়েকে ঢাকা শহর বাইরে নিয়ে গেলাম এবং তোরা বলছে বাবা এটা কি, চোখে ব্যথা করছে। আমি বললাম এটাকে বলে ঘাস। কংক্রিট জাঙ্গল একটা, রাইট? আর সেই জন্য আমাদের প্রচণ্ড ট্রাফিক জ্যাম। আমি বাসা থেকে রওনা দেই গুলশান থেকে, শেফ টেফ করে ধানমন্ডি পৌঁছাতে পৌঁছাতে আমার চেহারা হয়ে যায় হায়দারা হোসেনের মতন। আর তখন আমার ড্রাইভার দেখে বলে ভাইজান আপনি তো দাড়ির ইজ্জত মারছেন। এটার দাড়ি বলেন, এটার বলে লোম। বাতাসে ধান ক্ষেতের মতন এদিক ওদিক করে, কাইটা ফারান আল্লাহর বাস্তে। তো এই জ্যামের মধ্যেই ইয়েতে গেলাম, শপিং করতে গেলাম। আর গেলাম আমরা বসুন্ধরা মলে, আমার ওয়াইফ আমি, এটা 4 বছর আগের ঘটনা। শপিং করছি, ওখানে আগুন লাগলো। সঙ্গে সঙ্গে পিএ সিস্টেম অ্যানাউন্স করলো আগুন লেগে গিয়েছে, আপনারা দয়া করে মল ত্যাগ করুন। আর আমি হলাম বুয়েটের ইঞ্জিনিয়ার, যা বলছে তাই করছি, এবং সঙ্গে সঙ্গে পিছলাকে পড়েও গেলাম। এবার সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়লাম, 9 তলা থেকে 8 তলায় পৌঁছাতে পড়তে আমার প্রায় 17 মিনিট সময় লাগলো, কেননা আমি ঊর্ধ্বগামী এসকেলেটরে পড়ে গেছিলাম। তো সেইখান থেকে বের হয়ে পাশে একটা 5 স্টার হোটেল আছে, ওখানে গেলাম যে ভাই জানে বেঁচে আসছি, আমাদের তো কিছু হলেই একটা সেলিব্রেশন করতে হবে, খাওয়া দাওয়া, তাই না? খাওয়া দাওয়া সব কিছুতে। তো গেলাম ওখানে, এবার দেখবেন ঢাকা শহরে 5 স্টার হোটেলে ঢোকার সময় গাড়ি থামায় আর একটা আয়না দিয়ে গাড়ির তলা চেক করে। তা আমি বললাম ভাই গাড়ির তলা চেক করেন, কারণ গাড়ির ভিতরে তো বোমা টোমা থাকতে পারে। তো বললো স্যার বোমা টোমা খুঁজতেছি না, 5 স্টার হোটেলে ঢুকতেছেন, গাড়ির তলায় কাদা আছে কিনা দেখতেছি, আল্লাহর বাস্তে লুঙ্গি পরে হাইটে আইসেন না। তো ভিতরে গেলাম, 2 কাপ কফি অর্ডার দিলাম, বিল আসলো 1500 টাকা। 1500 টাকা 2 কাপ কফি। আমি বললাম এত টাকা কেন? কয় স্যার এত সুন্দর মোলায়েম পরিবেশ আছে, এটার জন্য তো আপনাকে পয়সা দিতে হবে। আমি বললাম আরও 2 কাপ কফি লাগান। 2 কাপ কফি আসলো, তো আবার দিল বিল 1500 টাকা। আমি বললাম যে না 100 টাকা নেন। বলে কেন স্যার, আরও 1400 টাকা বাকি। আমি বললাম তোমার মোলায়েম পরিবেশের টাকা আমি অলরেডি দিয়ে দিছি। এই সেলিব্রেশন খাওয়া যেটা বললাম না, একটা আগুন থেকে বেঁচে আসছে জন্য খাইলাম। সব কিছু তো আমাদের খাওয়া, বাঙালি আমরা খাই খাই খাই, এভরি এক্সকিউজ আমরা খাই 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 খাই। জন্ম নিলে, বাচ্চা জন্ম নিলে আকিকা খাই,
বাচ্চার খাতনা হলে আমরা বিরিয়ানি খাই, বাচ্চার জন্মদিন হলে আবার বিরিয়ানি খাই, মানুষ মরে গেলে আমরা আবার কুলখানি খাই। আমি তো বলি সৃষ্টিকর্তা আমাদের হাতে পায়ে আঙ্গুলে হাড্ডি গুড্ডি না দিয়ে দিয়ে সব জায়গায় পাকস্থলী দিতে পারল। আমরা সব কিছুতে খাওয়া দাওয়ায় আড্ডা দিচ্ছি, তখনও আমাদের যখন গিবত করছি, ষড়যন্ত্র করছি, তখনও কিন্তু সমুসা আর গরম চা খেতে হবে। এভরি এক্সকিউজ আমাকে খাওয়া দাওয়া করতে হবে, রাইট? সব কিছুতে খাওয়া দাওয়া। দেখেন সুপার মডেলরা আছে না ফ্যাশন শোতে, সুপার মডেল পরেই যাচ্ছিলাম ফ্যাশন, ওরা এমনি করে হাঁটে, সুন্দর সুন্দর মেয়ে, কিন্তু কি করে হাসে না তারা। খেয়াল করছেন কেন? পেটে একদম খিদা। এই সুন্দর মেয়েদেরকে আপনারা কি করবেন? ফুল দিবেন না, খালি একটু বিস্কুট দিবেন, বিস্কুট। এই খাওয়া দাওয়া দেখেন ঢাকা শহরে কিন্তু এই জন্য 3 ধরনের দোকান দেখা যায় খাওয়া দাওয়া বলে, খালি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। আর কি দেখা যায়? কাপড়ের দোকান আর কাপড়ের দোকান। আর কি দেখা যায়? খালি ওষুধের দোকান। আমরা কিছু লিখলে খাই বাইরে খাই, রেস্টুরেন্ট, হাজার রেস্টুরেন্ট, ক্যাফে সারাক্ষণ। তারপরে করি খেয়ে মোটা হয়ে যায়, এটি তখন কাপড়ের দোকান যেতে হয়। এবং তারপরে হার্টের সব অবস্থা ডাইল হয়, তখন আমাদেরকে ওষুধের দোকানে যেতে হয়, রাইট? আমার তো মনে হয় রেস্টুরেন্ট আর এই ওষুধের দোকান এদের মধ্যে একটা বিরাট যোগ সাজস আছে। হ্যাঁ, রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছে খেয়ে হয়তো লেখা, বাইরের দোকানে লেখা আছে এখানে ন্যায্য মূল্যে স্টেন্ট বিক্রি করা হয়। বাসায় জানে, কারণ আমার বউ কিন্তু অ্যাকচুয়ালি ফর্মার মডেল। ফর্মার মডেল, ইয়েস, সে মডেল, এবং আমার থেকে 10 বছর ছোট। আর আবার আমাদের কিন্তু 2টা বয়স, হ্যাঁ, আসল বয়স আর পাসপোর্টের বয়স, রাইট? আমার বউ তার পাসপোর্টে আরো 5 বছর বয়স কমায় রাখছে। তাকে বিয়ে করার সাথে সাথে আমাকে বাল্য বিবাহের জন্য গ্রেফতার করা হয়। অ্যাবসলিউটলি দ্যাটস দ্য কেস। আর বাট শি ইজ মাই লাইফ পার্টনার, আমাকে অনেক সাপোর্ট করে এন্ড এভরিথিং। সে আধা সিলেটি। ব্যাপার আছে যে বলে না যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দের ইজ আ ওম্যান। সিলেটি লাগাই দিছে না। প্রত্যেকটা সাকসেসফুল লোকের পিছে একটা ওম্যান, একটা মহিলা থাকে। বিহাইন্ড এভরি ফেইল্ড ম্যান দের ইজ অ্যানাদার ওম্যান। আর বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান ইন লন্ডন দের ইজ আ সিলেটি ওম্যান। আমাদের 16 বছর বিয়ে হয়েছে, 16 বছর, 16 ইয়ার্স। এই যে আমার বিয়ের আংটি, এটাকে বলা এটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে ছোট হাতকড়া। ভাই, শি ইজ দ্য বস। হ্যাঁ, শি ইজ দ্য বস ভাই। বাসার মধ্যে একেবারে এখন উঠো, এখন বসো, সবে বস। আমাদের একটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আর আমি মনে করি যে যত বিয়ে হয় বাংলাদেশে এই যৌতুক প্রথাটা বন্ধ করে দেওয়া উচিত, তাই না স্যার? এবং সরকার কিন্তু আসলে নিয়ম করেছে যে কেউ যদি যৌতুক দেয়, ছেলের কিন্তু 14 বছর সশ্রম কারাদণ্ড। বাট প্রবলেম হচ্ছে যদি মেয়ে যৌতুকটা না দেয়, তখন মেয়ের শ্বশুর বাড়ি থেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। এইটাই হলো প্রবলেম। সো আমাদের বাচ্চা 2টা আছে, 2টা মেয়ে আছে। তো বড় মেয়েটা আর কি, এখন সে 9 বছর বয়স, কিন্তু সে যখন ছোট ছিল বেশ চালাক হয় আমাদের মেয়েরা, রাইট? আমার মেয়ে বলছে যে বাবা আমাকে একটা সাইকেল কিনে দিতে হবে। আমি বললাম কেন? না বাবা, আমার বন্ধুর রায়মানার সাইকেল আছে, আমাকে সাইকেল কিনে দিতে হবে। আমি এই রায়মানার যদি এখন কি নদীতে লাভ দেয়, তুমি কি নদীতে লাভ দিবা? না বাবা, আমি কি ওর সাইকেলটা নিয়ে নিব। ভেরি স্মার্ট। তখন আমি বললাম যে তুমি জানো তুমি বেশি স্পয়েলড হয়ে গেছো, তুমি কবে এরকম কথা বলা বন্ধ করবে? যখন তুমি সাইকেলটা কিনে দিবা। তখন বললাম যে জানো তুমি বেশি স্পয়েলড, তোমার বয়স এত কম, তখন সে 5 ছিল। তুমি জানো তোমার বয়সে এব্রাহাম লিঙ্কন প্রত্যেকদিন 5 মাইল হেঁটে স্কুলে যেত, জানো তুমি? হ্যাঁ বাবা জানি। আর তোমার বয়সে সে অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছিল। এটা কিন্তু একটা কমন ঝাড়ি আমাদের। সবসময় বাপ মারা বলে না, জানো তোমার বয়সে আমি 5 মাইল হাঁটতাম। সবাই, আমি এরকম কোনো নানা দাদা বাপ মা শুনি না যে এই কথাটা বলে নাই। হ্যাঁ, আমার নানাও এরকম বলছে যে জানো তোমার বয়সে আমি 5 মাইল হাঁটছি। আমি চাই না, তোমার সময় কি 1 লিটার অক্টেনের দাম 100 টাকা ছিল নাকি? সবাই 5 মাইল নাকি হাঁটছে। ভাই
আর তারপরে বাচ্চাদের সামনে খুব কেয়ারফুল থাকতে হয় যেন উল্টাপাল্টা কথা না বলি। হ্যাঁ, একদিন আমার বাচ্চা সত্যি একটু একটু অশ্লীল কথা বলে ফেলছিল। তো আমি তখন বললাম, এই এদিকে আসো। বাবা তুমি কথাটা বলছো? জি বাবা। এদিকে আসো, এদিকে আসো। জি বাবা। আমার মেয়ে, ভাই আমরা গালাগালি করা একদিন না একদিন শিখবই। কথা হলো যদি শিখতে হয় বাপের কাছ থেকে শিখবা, বন্ডিং হবে। বাবা যদি বড় হয়েছে বলে তুমি এরকম গালি করতে কি শিখেছো, কেন আমার বাবা শিখিয়েছে। বন্ডিং বন্ডিং বাচ্চাদের সাথে অনেক মজা। আমার এই মেয়ে যখন আরো ছোট ছিল, 2 বছর বয়স, আমি কমেডি করতাম এবং তাকে এখানে টুলে বসিয়ে রাখতাম। তো আমি কমেডি একবার করছি, এরকম সবার সামনে কেউ হাসছেন না আজকের মতন, আর আমার মেয়ে পিছে এরকম করে বাসা, 2 বছর, বোর্ড। হঠাৎ করে দেখি দর্শক হা 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 হাসা শুরু করে দিয়েছে। বেসিক্যালি আমার জোকে না, পিছে আমার মেয়ে বসা এবং মেয়ে বসে আছে বোর্ড। ইয়ামি। অনেকে বলছে ইউ গ্রোস। মিথ্যা কথা বলবেন, এখানে প্রত্যেকেই করছেন এই জিনিসটা। আই এম শিওর ব্র্যাড পিটও করছে এটা, সিন্ডি ক্রফোর্ডও করছে এই জিনিসটা। সবাই এই জিনিসটা ছোটবেলায় একবার না একবার করেছে, কে করে নাই? লায়ার। না, এই হলো বাচ্চাদের ব্যাপার। আর বাচ্চাকে নিয়ে অনেক মজা। যে বাচ্চাকে নিয়ে আমি ক্রিকেট খেলা দেখতে গেলাম মিরপুর স্টেডিয়ামে। তো আমি বললাম যে কেমন লাগলো মা, তোমার কেমন লাগলো? বাবা খুব ভালো লেগেছে। আমি সবচেয়ে কি ভালো লেগেছে, বাবা এখানে খেলার সময় কোনো টিভি কমার্শিয়াল দেখাচ্ছে না। তারপরে যখন খেলা শেষ, চলো যাই, না বাবা বসে থাকি। কেন? হাইলাইট দেখবো এখন। তো মেয়ে আবার অনেক ইংলিশ ওয়ার্ড বলে মাঝে মাঝে। সেদিন বলছে যে বাবা ছেলেটা এত সুন্দর দেখতে। আমি 5 বছর ভাই, নিজের মেয়ে থাকে যখন এই বলে ছেলের কথা, ভাই আমাদের আত্মারাম কাঁচা চারা। কারণ আমরা তো ছেলে, আমরা জানি ছেলের মাথায় কি করে। আমার মেয়ে 5 বছর বয়সের মেয়ে, বাবা এত সুন্দর, ও একদম দেখতে মেট্রোসেক্সুয়াল। আমি ভাই বাংলা মিডিয়ামে পড়ছি, হোয়াট দ্য হেল ডাজ দ্যাট মিন? এটার মানে কি somebody is attracted to public transportation? ও কি সুন্দর একটা বাস, মিস কল দে। বাচ্চারা খুব চালাক হয়। এই আমার এই যে সেকেন্ড মেয়েটা এখানে ঢাকায় জন্ম, প্রথমটা আমেরিকাতে হয়েছিল। চামে বললাম আমেরিকায় থাকতাম। তো আমেরিকায় যখন যাই তখন খেয়াল করলাম যে আমরা কিন্তু বাংলাদেশিরা ভালোই ইংরেজি বলতে পারি, খারাপ না। 800 টাকা দিয়ে মোটামুটি ভালোই শেখা যায় ইংলিশ। এবং সেখানে কিন্তু ইংরেজিতে কাশি দেওয়াও শেখায়। বলে আমরা ইংরেজিতে কাশি দেওয়া শেখাই। বাহ, এটা কি বাংলাদেশি কাশি হলো? আর 800 টাকার ইংলিশের কাশি। আর 800 টাকাটা আর আমার মনে হয় যে আমাদের শিক্ষকদের অনেক ক্রেডিট। সুন্দর ইংলিশ শিখিয়েছেন, সুন্দর ট্রান্সলেশন শিখিয়েছেন। বলো তো, ট্রান্সলেট করো যে বেল পাকিলে কাকের কি? ইফ বেল পাকস, হোয়াট ইজ ইট টু কাকস? ও কাম অন ম্যান। আরে ভাই কামান টামান মাইরেন না রে ভাই। জালো জালো আগুন জালো। কাম অন বেবি, লাইট মাই ফায়ার। সো যেটা হলো যে আমেরিকায় গেলাম, দেখলাম যে মোটামুটি ইংলিশ পারি, খারাপ টারাপ না। কিন্তু ওখানে যাওয়ার পরে সবাই বলে, আরে আপনি কি ভারতীয় নাকি, ইন্ডিয়ান নাকি? আমি বলছি নো আমি বাংলাদেশি। বলে তাই নাকি? দেখলে তো ইন্ডিয়ান মনে হচ্ছে। আমি বলছি না, আমি বাংলাদেশি। ও তাই নাকি? বাংলাদেশ ইন্ডিয়ার কোন জায়গায় অবস্থিত? আমি বলছি নো, ইটস আ সেপারেট কান্ট্রি। তো বলে কীভাবে তফাৎ বুঝো? বলে আমরা কিন্তু এই জিনিসটা করি না।
সাউথ ইন্ডিয়াতে এটা হলো হ্যাঁ আর এটা হলো না। কিভাবে এই তফাৎটা বোঝা যায় রে ভাই? তা আমার সাউথ ইন্ডিয়ান বন্ধু আমাকে বললো, ভাই ওয়াচ ভেরি ক্লোজলি, আর নো ইজ আ হরিজন্টাল মোশন ফ্রম রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট, লেফট টু রাইট। A yes is a similar motion from right to left but a little oscillatory. তো সেখানে থাকাকালীন একবার একটা কলকাতার ছেলের সাথে আমি কনসার্ট করছি, সে যাদবপুর ইউনিভার্সিটি থেকে এসছে। তো ও গান গাচ্ছে, আমি তবলা বাজাচ্ছি, আমি তবলা বাজাতে পারি। তা ভাব, ওখানেও ভাব যে ইউজুয়ালি গায়কদেরকে বেশি ভাব দেয় সবাই। হ্যাঁ, সে গান গাচ্ছে, আমি তবলা বাজাচ্ছি। তো ব্রেক যখন হলো তখন সে বললো যে, দর্শক মণ্ডলী আমি একটু জল খেয়ে আসছি। আমি বললাম, বেটা আমি বাংলাদেশ থেকে আসছি, আমাদের কিছু বলা লাগবে? দর্শক মণ্ডলী আমি একটু জল ছেড়ে আসছি। তো অনেকদিন ছিলাম এরকম ইন্ডিয়াতে, আর ইন্ডিয়াতে না আমেরিকাতে ছিলাম। তো যাই হোক, তারপরে একসময় আমরা আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসি এবং রিসেশন রেফিউজি হিসেবে চলে আসি আমরা বলতে পারেন। এবার খেয়াল করলাম যে আমেরিকাতে শান্তি আছে, সুখ নাই, আর বাংলাদেশে সুখ আছে, শান্তি নাই। রাইট, এমন অবস্থা। আর যখন আসলাম তখন আমি শুধু কমেডি করি, সব চাকরি টাকরি ছেড়ে কমেডি করি। তো তখন সবাই বলে, আরে নাবিদ ম্যান তুমি কমেডিয়ান, তুমি তো জোকার, ভাড়ামি করো, নাবিদ কুতকুতিওয়ালা। তুমি যদি শ্রীলঙ্কা থেকে আসতে নাবিদ হাসানা তুঙ্গা, কিংবা গুজরাটি হলে গোপাল ভার পাটেল, কিংবা চাইনিজ হলে নাবিদ সং মং ঢং, কিংবা কলকাতা থেকে হলো নাবিদ হাস্যোপাধ্যায়। সবাই কমেডিয়ান। আর কমেডিয়ান দেখলে পরে, আরে আপনি কমেডিয়ান নাকি ভাই, একটা জোকস বলুন না ভাই, একটা জোকস বলুন না ভাই। আমি আপনি ডাক্তার, একটা ভ্যাসেক্টমি অপারেশন করে দেখেন না, একটা ভ্যাসেক্টমি অপারেশন। তারপরে আবার বললাম না, সবাই বলে একটা জোকস কিভাবে হয়, একটা জোক কিংবা দুইটা জোকস। আমি এটা বুঝি না, আমরা সবাই বলি না একটা জোকস বলেন। আমি বলি হ্যাঁ, আমি আপনাকে একটা জোকস বলতে পারি যদি আপনি আমাকে একটা কেকস আর একটা কোকস খাওয়ান। আমার আব্বা সচিব ছিল একজন, খুব সমাজের ব্যাপার আছে, আমার আম্মা প্রফেসর। সবাই বলে যে, ও মাহবুব সাহেব আপনার ছেলে আমেরিকা থেকে এসছে, ও কি করে? নাভিদ, আমার মেয়ে পিএইচডি করেছে। তারপর আমার বোনের শ্বশুর তখন বললেন, না উনি আরেক সচিব ছিলেন, হ্যাঁ ভেরি নাইস গাই। তো উনি বললেন যে, নাভিদ এই ভাড়ামি করে কয়দিন চলবে, মেয়েকে কি বলে বিয়ে দিবে? কুতকুতিওয়ালার ছেলে, কুতকুতিওয়ালার মেয়ে হিসেবে বিয়ে দিবে? আমি বললাম, না চাচা আমার কোনো চিন্তা নাই, বলা হবে মেয়ের বাবার বোনের শ্বশুর প্রাক্তন সচিব ছিল, এই সূত্রে তার বিয়ে হবে। তখন আপনি গর্ব করে বলবেন, আমি তোকে বিয়ে দিয়েছি। আমরা কিন্তু সবসময় বাংলাদেশে আমি বলি না, ক্রেডিট নেই। আমরা কাজটা করেছি বলি না, আমি তো কাজটা করেছি, আমি। তো যাই হোক, আব্বা বললো যে যাও ঠিক আছে বাবা, একটা কিছু চাকরি টাকরি নাও, একটা সমাজের ব্যাপার আছে। তো আমি গেলাম একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতে গেলাম, এবং সেখানে বললো যে আমরা এখানে বিদেশি ডিগ্রি ছাড়া কোনো ফ্যাকাল্টি নেই না। ওয়াও! তাই বললাম যে ঠিক আছে, একটা ক্যান্ডিডেট IBA ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA, আদামিয়া বাঙালি ডিগ্রি হবে না, জান স্যার আরও ভালো ক্যান্ডিডেট আছে, বিদেশি ডিগ্রি, MBA from the University of Madagascar, Antananarivo campus. Wow! Fantastic! আরও ভালো একটা ক্যান্ডিডেট আছে স্যার, আমেরিকান ডিগ্রি, MBA, University of New York, ধানমন্ডি ক্যাম্পাস। আসেন। তা আমি তখন ওদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা কেন বিদেশি ডিগ্রিওয়ালা ফ্যাকাল্টি চান? কারণ আমরা খুব বিদেশি মানের ডিগ্রি দেই। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনার এখান থেকে যে পাশ করে বের হবে সে আবার আপনার এখানে ফ্যাকাল্টি হতে পারবে না, কারণ আপনি দেশি ডিগ্রি দিচ্ছেন তো? আপনি কি ফাইজলামি করতেছেন? আমাকে লাগে না, কি বলেন আপনি, ছি এটা কি হতে পারে? আসলে আমরা কিন্তু বিদেশ হলে সবকিছু মনে করি ভালো, রাইট? বিদেশ, হ্যাঁ, আমি যদি একটা দিয়ে দেই, একটা স্কুল দেখি নাভিদ মাহবুব টিউটোরিয়াল, চলবে না। নাভিদ মাহবুব ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল, ও ম্যান,
এইখানে ভর্তি হওয়ার জন্য একটা কোচিং সেন্টার থাকবে, এই কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য একটা কোচিং সেন্টার থাকবে। বিদেশ, ওয়াও! আমার তো মনে হয় আমাদের পলাশি যুদ্ধ টুদ্ধ কিচ্ছু হয় নাই। একটা লোক, ব্রিটিশ লোক নামছে, আল্লাহ কি সুন্দর, দেখ দেখ দেখ, গোলাপি মানুষ দেখছো সেরকম, এই সোনালি চোখ, নীল চোখ, এই দেখছো দেখছো দেখছো, তোর দেশটা লিয়ে চলে গেল গা। আমরা কিন্তু আসলে রেসিস্ট খুব, তাই না? আমরা কিন্তু বলি না যে মেয়েটা খুব সুন্দর, আমরা কিন্তু এরকম বলি না যে ওর রংটা ফর্সা, এই কথা বলি না। আমরা বলি ওর রংটা পরিষ্কার। আমরা বলি না যে ওর রংটা শ্যামলা, আমরা বলি ওর রংটা ময়লা, তাই না? এবং সেই জন্যই দেখা যায় আমাদের জন্য কি হয়েছে, আমাদের এখন ক্রিম বের হয়েছে ফর্সা করার জন্য, রাইট? আই মিন হাউ ব্লাডি রেসিস্ট ক্যান ইউ গেট? কয়দিন পরে দেখবো যে একটা সাদা রঙের একটা বিলবোর্ড, কি ব্যাপার, এত ক্রিম মাখছে যে মডেলকে দেখাই যাচ্ছে না। আমাদের সমাজে হলো কে কত ফর্সা সেই তত সুন্দর। তার মানে বাংলাদেশের চোখে সবচেয়ে সুন্দর মানুষকে জানেন? প্রিন্স চার্লস।